আমি পদ্মজা উপন্যাস পর্ব 61 থেকে 70 এক্সপ্লেন কণ্ঠে আমি মাহমুদা আরিহা। ফরিনা বেগম পদ্মজার ঘরে এসে রক্তাক্ত অবস্থায় রিদওয়ানকে পড়ে থাকতে দেখলো। তারপর পদ্মজাকে জিজ্ঞাসা করলো, রিদওয়ান কি মারা গেছে? পদ্মজা বলল, না মরেনি, তবে এভাবে পড়ে থাকলে নিশ্চয়ই মারা যাবে। ফরিনা বেগম বলল, পদ্মজা তুমি পালাইয়া যাও রুম্পার মতো। বাইরে মসজিদের পায়ের আওয়াজ পেতেই ফরিনা বেগম পদ্মজাকে টেনে নিয়ে অন্য একটি ঘরে নিয়ে আটকে রাখে। তারপর মজিদ যখন রিদওয়ানের এভাবে পড়ে থাকতে দেখে তখন ফরিনার থেকে চাবি চায়, কিন্তু ফরিনা বেগম কিছুতেই চাবি দেয় না। ফরিনা বেগমকে যুবতীকালে তাকে বিবস্ত্র করে খলিলের সামনে তাকে মেরেছিল। ফরিনা বেগম মনে মনে ভাবছে, সম্মানের জন্য আমি কবে হারিয়েছি, নতুন করে হারানোর কিছু নেই, বয়সও অনেক হয়েছে, তবে এদের শিকার পদজাকে হতে দিব না আমি। মজিদ চাবি না পেয়ে ফরিনার গায়ে থাপ্পড় লাথি দিতে শুরু করে এবং বিশ্রী গালাগাজ করতে শুরু করে। মেঝেতে ফেলে ইচ্ছে মতো মারধর করতে লাগে। পদ্মজা যখন শুনতে পায় ঘর থেকে, তখন সে বারবার করে অনুরোধ করে বলে, আম্মাকে এভাবে কেন মারছেন আব্বা? আপনি তো অনন্তপুরের ফেরেশতা ছিলেন আব্বা, এরকম করবেন না, আপনার এরকম রূপ কেন আব্বা? মজিদ ফরিনার পেটে এমনভাবে লাথি দিছে যে ফরিনা বেগম বমি করে দিছে। লতিফা এরকম আওয়াজ শুনে যখন মজিদ চলে যায়, সে তাড়াতাড়ি করে এসে ফরিনা বেগমকে কোলে তুলে নেয়। মজিদ, খলিল, মদন আর বাড়ির দারোয়ান মিলে গরু গাড়ি দিয়ে রিদওয়ানকে নিয়ে যাচ্ছে। ফরিনা বেগম লতিফাকে চাবি দেয় পদ্মজার ঘরের দরজা খুলে দেওয়ার জন্য। পদ্মজা দৌড়ে এসে ফরিনার কাছে আসে। তার মায়ের মৃত্যুতে যে এরকম অনুভব হয়েছিল, আজ তার ঠিক এরকম অনুভূতি হচ্ছে। পদ্মজা অনেক বেশি কান্না করছে। কোথায় আছো আম্মা? কোথায় আছেন ফারিজার আব্বু? আমি ভীষণ একা, ভীষণ। পদ্মজা ফরিনা বেগমের দেখভাল করছে, স্যাভলন দিয়ে তুলা দিয়ে যেভাবে পারছে তা সাহায্য করছে। ফরিনা বেগম একটু ঘুমাচ্ছেন। এদিকে পদ্মজা ভাবতে থাকে, রিদওয়ান দুপুরে জঙ্গল থেকে ফিরেছিল, তার মানে নিশ্চয়ই আমির জঙ্গলের কোথাও বন্দি আছে, অথবা লাশটা হলেও আছে। সেই সব কথা ভাবতে ভাবতে হঠাৎই সে আচমকা উঠে বসে। তারপর ফরিনাকে লতিফার দায়িত্বে দিয়ে সে চলে নিচতলায়। পদ্মজা সন্ধ্যার নামাজ পড়েই বেরিয়েছে। আজ জঙ্গলে মরবে, নয়তো আগামীকাল এই বাড়ির পুরুষগুলোর হাতে মরবে। তবু আজ এই জঙ্গলের রহস্য সে উদ্ঘাটন করেই ছাড়বে। পদ্মজা চারপাশে চোখ বুলিয়ে সাবধানে এক পা দুই পা করে এগোচ্ছে। নিঃশ্বাস যেন আটকে আছে, এই বুঝি কেউ আক্রমণ করে বসলো। পদ্মজা জঙ্গলের ভিতর কিছুটা যাওয়ার পর একটি লোক তাকে আক্রমণ করে। আর পদ্মজা তো নিজের সাথে ছুরি, রামদা এগুলো নিয়ে এসেছিল। আর ওই লোহার রামদার এক পাশের আঘাতে লোকটি লুটিয়ে পড়ে মাটিতে। সেই লোকটি কে ছিল পদ্মজা একবারও দেখেনি। সেই লোকটি সেখানেই মারা গেল। তারপর পদ্মজা আবারও সামনে এগোতে থাকলো। এইদিকে পূর্ণা কান্না করতেছিল পদ্মজার জন্য, যার কারণে মৃদুলকে সে পাঠিয়েছে পদ্মজার খোঁজ নিয়ে আসার জন্য। মৃদুল আর লিখন একসাথে পদ্মজাকে খোঁজ করতেছে। পদ্মজা জঙ্গলে ঢোকার আগে কিন্তু মৃদুলকে দেখেছিল। মৃদুলের সাথে কে ছিল সেটা সে লক্ষ্য করেনি। লিখনের অসাবধানতা বশতে কাটার লতা পাতা কাটতে গিয়ে তার হাত কেটে যায়। মৃদুল আর লিখন পদ্মজার খোঁজ নিতে হাওলাদার বাড়িতে যাওয়া সম্ভব না সামনের গেট দিয়ে, তারা পিছনের গেট দিয়ে যাবে। সেই কারণে সে লতা পাতা কাটতে গিয়ে তার হাত কেটে গেছে। মৃদুল বলল, চলো আমরা চলে যাই, তোমার হাত থেকে গল গল করে রক্ত পড়ছে, হয় আমরা চলে যাই, না হয় তুমি ডাক্তারের কাছে চলো। কিন্তু লিখন যেতে চায় না, সে পদ্মজার খোঁজ না নিয়ে যেতে চায় না। মৃদুল বলল, পদ্মজা ভাবির এত ভালোবাসো ভাই, অবাক করে আমারে। লিখন মুচকি হেসে বলল, এসব বলো না। মৃদুল বলল, সত্যি কথা বলতে ডর কিসের? লিখন বলল, বিবাহিত নারী নিয়ে এসব বলতে নেই, সমাজ ভালো চোখে দেখে না। মৃদুল বলল, সমাজরা আমি জুতা মারি। তারা বাড়ির পিছন থেকে অনেক চেষ্টা করেও ভিতরে ঢুকতে পারলো না। মৃদুল একটা গাছে উঠে দেখেছিল গেটের সামনে কেউই নেই। তারপর তারা ভাবলো যে তারা সামনের গেট দিয়ে যাবে। তারপর মৃদুল ঘরে আসলো, তার ফুফু আমার সাথে কথা বলল, কিন্তু আমিনা বেগম 3-4টে মিথ্যা কথা বলল। বলল পদ্মজা ঘরে নেই, কিন্তু সে হয়তো কোনো কামে আছে। তারপর বলল আমি ঢাকায় আছে। এই কথাগুলো শুনে মৃদুল লিখন বেরিয়ে আসে। মৃদুল বলল, পদ্মজা ভাবির চিঠি দেখে তো মনে হয় না এত সহজ ব্যাপার। লিখন বলল, পদ্মজা একটা রহস্যময়ী মায়াবতী, তাই বোধ হয় রহস্য রেখে চিঠি লিখেছে। আর মিস্টার আমির যেহেতু এখন সাথে আছে, নিশ্চয়ই পদ্মজা ভালো আছে। তবে আগামীকাল যদি পদ্মজা পূর্ণের সাথে যোগাযোগ না করে তাহলে আমরা আবারও আসবো। এই বলে তারা দুজনেই চলে যায়। পদ্মজা আগের বারের মতো ওই উত্তরের জঙ্গলে আসে, যেখানে ঘাস আছে কিন্তু তার শেকড় নেই। পদ্মজা ঘাসগুলোকে সরাতে থাকে। তারপর সে একটা লোহার মেঝে দেখতে পায়। মেঝেটা সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। তখন দেখে একপাশে ছিদ্র রয়েছে, মনে হচ্ছে এখানে চাবি ব্যবহৃত হয়। তখন তার মাথায় এলো আলমগীরের দেওয়া চাবিটার কথা। সে দ্রুত পেটিকোটের 2 ভাঁজ থেকে চাবিটি বের করলো।
তারপর চাবি দিয়ে সে মেঝেটা খুলতে পারলো। পদ্মজা দরজাটা খুললো। সে ধীরে ধীরে আবিষ্কার করতে পারলো এটি একটি দরজা এবং গুপ্ত কোনো ঘরের দরজা। তারপর দেখলো নিচের দিকে সিঁড়ি নেমে আছে। সে সিঁড়ি ভেঙে থেকে অনেক দূর অব্দি নেমে আসে। তার মনে হচ্ছে কোনো রূপকথার গল্পের রাক্ষসপুরীতে চলে এসেছে। হাঁটতে হাঁটতে পদ্মজা আরেকটি দরজা পায়। সেটিও সে খুলতে সক্ষম হয়। সে আলমগীর দেওয়া চাবিটাতে চুমু খায়। এত গুরুত্বপূর্ণ চাবি আলমগীর তাকে দিয়েছে এই ভেবে। আস্তে আস্তে সে দেখতে পেল চারিদিকে রং বেরঙের বাতি জ্বলছে। আলোয় আলোয় ভরিয়ে তুলেছে পুরো বাড়ি। দুই দিকে আরো দুটো দরজা। প্রথম দরজাটিতে লেখা স্বাগতম, দ্বিতীয়টিতে লেখা ধরক্ত। রুম্পা তো এমন কিছুই বলেছিল। পদ্মজা আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্বিতীয় দরজাটির দিকে হেঁটে আসে। পদ্মজা আরো একটি দরজা খোলে যেটাতে কোনো তালা ছিল না। তারপর পদ্মজা হা হয়ে যায়। আচমকা পদ্মজার কানে ভেসে আসে মেয়েদের কান্নার চিৎকার। পদ্মজা রক্ত হিম হয়ে যায়। এরকম একটা জায়গায় এতগুলো মেয়ে কেন কাঁদছে? কত কষ্ট যন্ত্রণা সেই কান্নায়। কান্নার বেগ বাড়ছে, যেন কেউ বিরতিহীনভাবে আঘাত করছে। পদ্মজা দুই হাতে ছুরি ও রামদা শক্ত করে ধরলো। তারপর সেই কান্না অনুসরণ করে এগিয়ে গেল সামনে। তারপর পদ্মজা দরজা ঠেলে ঘরের ভেতর তাকালো। আর ঠিক তখনই তার পায়ের পাতা থেকে মাথার তালু অবধি শিরশির করে উঠল। চোখের সামনে দেখা দৃশ্যটা দুঃস্বপ্ন বলে মনে হতে লাগলো। উলঙ্গ অবস্থায় ৫-৬টি মেয়ে হাত জোর করে কাঁপছে আর কাঁদছে। তাদের শরীর রক্তাক্ত। আর সামনে দাঁড়িয়ে আছে একটা লম্বা শ্যামবর্ণের দেহ। গায়ে শার্ট নেই, প্যান্ট নেমে এসেছে নাভির অনেক নিচ অব্দি। তার হাতে বেল্ট, সম্ভবত বেল্ট দিয়ে মেয়েগুলোকে আঘাত করছিল। পদ্মজা তাকে চিনতে পেরেছিল আর চিনে সে হাতের রামদা এবং ছুরি ফেলে দিয়েছে। পদ্মজা ধপ করে বসে পড়ে মাটিতে। শরীরের সবটুকু শক্তি যেন নিমিষেই শেষ হয়ে গেছে। পদ্মজাকে দেখে মানুষটির চোখ হিংস্র জন্তুর মতো জ্বলজ্বল করে ওঠে। সে ভাবতেই পারছে না পদ্মজা এত দূর চলে এসেছে। পদ্মজার চোখ দুটি ছলছল করে মানুষটার দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, ছি। ফরিনা বেগমের জীবনে অনেক কষ্ট, অথচ শ্যামবনের আমির হাওলাদারকে যখন সে জন্ম দিল তখন থেকেই তার অনেকটা কষ্ট পুড়িয়েছে। আমির সারাক্ষণ আম্মা আম্মা করে পুরো বাড়ি মাতিয়ে রাখতো। ৩ বেলা আমার হাতে না খেলে যেন তার পেটে ভরতো না। ফরিনা বেগম এগুলো লুতুকে বলছে, মানে হচ্ছে লতিফাকে। তারপর লতিফা বলল, পদ্মরে কিছু কইয়ের না খালাম্মা, কষ্টে মইরা যাইব, সেটা ভালো আছে, বালায় থাক, মা বাবা নাই। তারপর ফরিনা লতিফার দিকে তাকিয়ে বলল, তুই সব জানতি লুতু? তারপর লতিফা মাথা নত করে বলল, ছেলেটা আমার কেমনে বাপের রক্ত পাইলো। ফরিনা বেগম কান্না করতে করতে বিরতিহীনভাবে কাশছেন। আর কাশতে কাশতে ওনার শ্বাস বন্ধ হয়ে আসছে, ওনার শ্বাস উঠে গেছে। কাশতে কাশতে উনি বলছেন, মজিদ হাওলাদার নামক নরপিচাস তার নিষ্পাপ বাবুকে খুন করে, নিষ্পাপ বাবুর মনকে খুন করে বাঁচিয়ে রেখেছে হিংস্র আমিরকে। প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা পাপের পাহাড় আমির যেন কয়েক বছরে কয়েক গুণ বড় করে তুলেছে। একজন দুঃখী মায়ের শেষ সম্বল হারিয়ে গেছে, হারিয়ে গেছে ভালোবাসা, চলছে শুধু অভিনয়। যার কাছে সেই অভিনয় ধরা পড়বে তার জায়গা বন্দি ঘরে নয়তো কবরে। পদ্মজার বুক জ্বলছে, বুকের ভেতরটা তীব্র দহনে পড়ে যাচ্ছে। তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি তারই ভালোবাসার স্বামী আমির হাওলাদার। আমির হাওলাদার পদ্মজাকে দেখে তার হৃৎপিণ্ড দ্রুত গতিতে লাফাচ্ছিল। হাত থেকে বেল্ট পড়ে যায়। আর চোখে বিবস্ত্র মেয়েগুলোকে একবার দেখে তার মাথা চক্কর দিয়ে উঠল। এ কোন সময়ে পদ্মজার উপস্থিতি? আমি তাড়াতাড়ি এসে পদ্মজাকে জোর করে তুলল। পদ্মজা কান্না করছে। পদ্মজা ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে তাকায় আমিরের দিকে। আর আমিরকে দূরে সরে দেয় ধাক্কা দিয়ে, কিন্তু এক চুলও সরাতে পারে না। আমির পদ্মজার মাথা বুকে নিয়ে তারপর বলল, কিছু দেখনি তুমি? তারপর উচ্চস্বরে কাউকে ডাকলো, আরবিদ আরবিদ বলে, দ্রুত মেয়েগুলোকে ঢেকে দাও। আমিরের ডাক শুনে সেকেন্ড কয়েকের মধ্যে একজন দৌড়ে এসে মেয়েগুলোকে ঢেকে দিল। পদ্মজা আমিরের বুকে আঘাত করে আত্মনাদ করে বলল, ছাড়ুন আমাকে, আমার ঘেন্না হচ্ছে আপনাকে, কত নিকৃষ্ট আপনি। মেয়েগুলোর মধ্যে থেকে একজন মেয়ে হাউমাউ করে কেঁদে উঠে বলল, আফা আমরারে বাঁচান, এই লোকটা আমরারে মাইরা ফেলবো। পদ্মজার ভিতরের বুকের হাড় কাঁপন করে। এসব কি হচ্ছে? কেন হচ্ছে? সব দুঃস্বপ্ন হয়ে যাক, হয়ে যাক। পদ্মজা গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, ছাড়ুন আমাকে। আবিদ নামের লোকটি মেয়েগুলোকে মারছে। এটা দেখে পদ্মজা আবিদকে একটা ছুরি দিয়ে আঘাত করে। তাড়াতাড়ি করে আমির এসে পদ্মজাকে ধরে নেয়। মেয়েগুলো এখন পদ্মজাকে ভয় পাচ্ছে। ভাবছে এত সুন্দর মেয়ে তেজি রূপ দেখে হাজার হাজার বছর ধরে যুবতীদের রক্ত খেয়ে গোসল করে সৌন্দর্য রক্ষা করা এক ভয়ঙ্কর সুন্দরী ডাইনি তাদের সাথে দাঁড়িয়ে আছে। এজন্য এক আগুন সুন্দরী। পদ্মজা চিৎকার করে উন্মাদের মতো কান্না করছে। তারপর আমি তাকে দ্রুত চেয়ারে বসিয়ে বেঁধে ফেললো।
পদ্মজা চাইলেই পালাতে পারতো, কিন্তু সে কার থেকে পালাবে? তার স্বামীর কাছ থেকে। সে কিভাবে এই স্বামীর কাছ থেকে পালাবে যাকে সে এত ভালোবাসে, যে মানুষটা তাকে বুকে নিয়ে ঘুম পাড়ায়, খাইয়ে দেয়, শত শত আবদার পূরণ করে। আমি নিজেকে সামলে নিয়ে বলল, ভালোই তো ছিলাম আমরা। মুখোশধারীর সাথে আবার ভালো থাকা? একদম মায়ের মতো হয়েছ। নিখুঁত অভিনেতা। বাধ্য হয়ে। কে করেছে বাধ্য আপনাকে? তোমার আদর্শ, তোমার পবিত্রতা। আপনি কুলুষিত করেছেন। বিয়ে করেছি। কেন করেছেন? ভোগ করে মেরে নদীতে ফেলে দিতেন, তাহলে ভালোবেসে আজকে নরকীয় যন্ত্রণাটা সহ্য করতে হতো না। সব ভুলে যাও, রানীর হালে থাকবে। কিন্তু পদ্মজাকে আমি চিনি, পদ্মজা অন্যায় মেনে নেওয়ার মেয়ে নয়। পদ্মজা খুব কাঁদছে। তার হাতে ছুরি দুটো দেখে মনে হলো তার মায়ের কথা। এই পৃথিবীর তার একমাত্র ছায়া, একমাত্র ভরসার স্থান ছিল তার মা। মা মারা গেল, তারপর সেই স্থানটা পরিবর্তন হলো আমিরের নামে। আর সেই মানুষটার রূপ এভাবে গিরগিটির মতো পাল্টে গেল। না, পাল্টে যায়নি, এমনই ছিল, শুধু মুখোশ পরেছিল ছদ্মবেশী। পদ্মজা এখনো সে পাতাল ঘরে আছে। সে মেয়েদের আর্তনাদ আর স্বামীর সাথে বোঝাপড়া করে পারছে না। সে বারবার আমিরকে প্রশ্ন করছে, কিন্তু কোনো উত্তর পাচ্ছে না। আমির পদ্মজাকে খেতে বলে, তারপর পদ্মজা বলে, আপনি আমাকে হারাম টাকায় রানী করেছিলেন। তারপর আমির বলল, টাকা টাকাই হয়, হারাম হালাল নেই। তারপর পদ্মজা বলল, মুসলিম তো আপনি নাকি? তারপর আমির বলল, আমাদের কোনো ধর্ম নেই। কিসব বলছেন আপনি? হ্যাঁ, মাথা ঠিক আছে? পৃথিবীর বুকে এমন কোন নারী আছে যে 6 বছর সংসার করার পর তার স্বামী নারী ব্যবসায়ী, খুনি, অত্যাচারী, নিকৃষ্ট জেনেও কষ্ট পাবে না, কাঁদবে না? তারপর পদ্মজা বলল, আপনার নষ্ট জীবনের সাথে আমাকে কেন জড়ালেন? আমির বলল, আমি আমার নষ্ট জীবনের সাথে তোমাকে জড়াইনি। আমি তো ভালোটাই দেখিয়েছিলাম, তুমি কেন চাদর তুলতে গেলে? পদ্মজা বলল, এখন সব দোষ আমার, তাই না? আপনি শয়তান শয়তানের মতোই থাকতেন, নিজের জীবনকে নরক বানালে, সাথে আমাকেও। মেয়েগুলোকে কেন মারছেন? মেরে কি শান্তি পান? কেন মারেন? এসব করে কি লাভ? ছেড়ে দিন সবকিছু। আমরা একটা ছোট ঘরে সুখে থাকবো। আমাদের ভালোবাসাগুলো তো মিথ্যে না। পদ্মজা বলল, যদি এখন আমি পালিয়ে যাই? আমির বলল, কোথায় যাবে? কার কাছে যাবে? পদ্মজা বলল, জানেনই তো, যখন আপনি ছাড়া আমার কেউ নেই, আপনিই আমার শেষ আশ্রয়। তাহলে ফিরে আসুন না আমার কাছে। পদ্মজা বারবার করে অনুরোধ করে, আপনি এই পাপের সাম্রাজ্য থেকে বের হয়ে আসুন, আমরা নতুন একটা সংসার গড়ি। বর্তমানে আসলো পদ্মজা। বর্তমানে পদ্মজা তুষারের কাছে। তুষার পদ্মজার কাছে সব কথা শুনে সে বিচলিত হয়ে গেল। তারপর তুষার বলল, তাহলে কি আপনি আমিরের সকল অন্যায় জানার পরও তাকে মাফ করতে চেয়েছিলেন? তুষারের মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক করছে। আপনি আমির হাওলাদারকে কখনো খুন করতে পারেন? পাগলের মতো ভালোবেসেও কি তার বুকে আপনি ছুরি চালানোর সাহস হয়েছিল? তুষার পদ্মজাকে প্রশ্ন করে, তিনি কি পাপ থেকে বেরোনোর চেষ্টা করেছিলেন, তারপর আর ভালোবেসেছিলেন আপনাকে? পদ্মজা একটু থেমে গেল, তারপর আবার সে বলতে শুরু করলো। পূর্ণা শিশির ভেজা ঘাসে পা দিয়ে সর্বাঙ্গ শীতল হয়ে গিয়েছে। সে খুব আনন্দ করছে মৃদুলের সাথে। মৃদুল তার গায়ের শালটা খুলে দিল পূর্ণাকে। তারা দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসে। কথায় কথায় পূর্ণাকে সে বিয়ের কথা বলে। পূর্ণা লজ্জায় লাল হয়ে যায়। তারপর পূর্ণা পদ্মজার খোঁজ এনে দিতে বলে। মৃদুল খুঁজতে খুঁজতে লিখনকে সে শুটিংয়ে পায়। তারপর দুজন একসাথে হাওলাদার বাড়িতে আসে। হাওলাদার বাড়িতে মৃদুলকে ঢুকতে দেয়, কিন্তু লিখনকে ঢুকতে দেয় না। মৃদুল দেখলো মজিদকে, সে বসে বসে বই পড়তেছিল। এই মানুষটা তার অনেক পছন্দের, কেননা অনন্দপুরের মানুষ সুখী এই মানুষটার জন্যই। তারপর কথায় কথায় মজিদ বলে, তুমি এখন কোথায় থাকো? সে বলল, জাকিরের আব্বার বাড়িতে। জাকির মৃদুলের বন্ধু, সে ওই বাড়িতেই থাকে। আর মজিদ তখন বলল, আমি জানি তোমাকে সে খলিল অপমান করেছে, তাই বলে কি তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? বাড়িটা তো খলিলের না, বাড়িটা হচ্ছে আমার। তুমি এই বাড়িতেই থাকবা, বুঝছো? মৃদুল আমির ভাই এবং পদ্মজার খোঁজ করতেছিল মজিদের কাছে। এবার মজিদ তাদেরকে মিথ্যা কথা বলল আমি ঢাকা গেছে। 2-3 দিনের মধ্যে। তারপর সে ফিরে এসে পদ্মজাকেও নিয়ে গেছে। পদ্মজার বিশ্ববিদ্যালয়ে কোনো ব্যাপার আছে বোধ হয়, সে কারণে। মৃদুলও মজিদের কথা বিশ্বাস করে নিল। মজিদ আগে থেকে আমিনার সাথে কথা বলেছিল এবং তার সাথে মৃদুলের কি কথা হয়েছিল সেটা সে জেনে গিয়েছিল, আর সে তার কারণে বুঝিয়ে ব্যাপারটা সামলাতে পেরেছেন। পদ্মজা বাধা অবস্থায় বসে আছে। আমির পাতালঘরে এসেছে ঠিকই, কিন্তু পদ্মজার কাছে যায়নি। পাতালঘরে একপাশে ধরক্ত লেখা, অন্য পাশে দরজার মধ্যে স্বাগতম লেখা। ধরক্তের ভেতর 4টি ঘর, স্বাগতমের ভেতর 5টি ঘর, এই নিয়ে পাতালঘর। রিদওয়ান হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। পাতালঘরে খলিল, মজিদ, রিদওয়ান প্রবেশ করলো। খলিলের হাতে ওষুধপত্র আর স্যালাইন ছিল। মজিদ পাতালঘরে এসে আমিরকে জিজ্ঞাসা করলো, তোর বউ কোথায়? আমির উত্তর দিল না। সে পদ্মজার ব্যাপারে কথা বলতে আগ্রহী নয়। তখন খলিল বলে উঠল, এই সেরির কলিজাটা বেশি বড়, এইখানে আইয়া পড়ছে। আমি কইতেছি ভাই, এই সেরিরে সময় থাকতে সরাইয়া না দিলে এই সেরি একদিন আমরাও সরাইয়া দিব। বাবলুর মতো জাত খুনিরে মাইরা ফেলছে।
আমির কারোর সাথে কোনো রকম কথা বলল না, কিন্তু রিদওয়ানের শার্টের কলা চেপে ধরে বলল, তুই পদ্মজার গলায় দাগ কি করে হলো? তুই পদ্মজার সাথে কি করেছিস? আমির রিদওয়ানকে বিশ্রী গালে দিয়ে বলল, আমি তোকে জবাই করে দেব। তারপর আমিরের আব্বা বলল, এখন বইয়ের প্রতি মায়া দেখানোর সময় না, আর মাত্র 8 দিন বাকি আছে। রিদওয়ানকেও এখন সুস্থ থাকতে হবে, আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে। 21 জন মেয়ে 8 দিনের মধ্যে জোগাড় করতে হবে। আমির পদ্মজার কাছে গেলে এলোমেলো হয়ে যায়, সে কারণে মজিদ বারবার করে আমিরকে আবার বোঝাতে লাগলো, নারীর আকুতি মিনতি আর অর্থের চেয়ে সুন্দর পৃথিবীতে আর কিছুই নেই। একটু পর আবিদ এসে জানালো 2টো মেয়ে মারা গেছে। আমির বলল, কোন 2টি মেয়ে? তারপর আবিদ লাঠি ঠেলে দিয়ে নিয়ে এসলো রেহটিকে। তারপর আমির বলল, 2টোকে আলাদা করো, আর একটা বস্তা আর ছুরির আমদান নিয়ে আসো। আমির বলল, ট্রলার নিয়ে আসো, রাশ লেখে দিলে দুর্গন্ধ ছড়াবে। লাশগুলো বড় নদীতে ফেলতে বলবে, মাদানী নদীতে যেন না ফেলে। শফিক বলছে কয়দিন পর পর এই নদীতে লাশ পায়, যা সন্দেহবাতিক, ওদের থানায় তদন্ত চলছে, সেই কারণে অন্য নদীতে ফেলতে হবে, মাদানী নদীতে ফেলা যাবে না। রাফেদ পদ্মজার জন্য খাবার নিয়ে আসে। পদ্মজার হাত পায়ের বাঁধন খুলে ফেলতেই সে রাফেদকে 200 বছরের পুরনো পাতালঘরের দেয়ালে বাড়ি মারে। সে বাড়ি খেতেই মাথা চক্কর দিয়ে ওঠে। পদ্মজা উন্মাদের মতো আচরণ করছে, সে মেয়েগুলোকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। সে কখনো মজিদের গায়ে হামলা করছে, কখনো খলিলকে। খলিল পদ্মজার দিকে ছুরি মারার জন্য যখন উদ্যত হয়, তখনই আমির হুঙ্কার দিয়ে তাকে গালি মারে। আমির পদ্মজার গায়ে একদম ফুলের টোকাও দিতে চাইতেছে না, কিন্তু পদ্মজা বারবার সবাইকে আক্রমণ করছে। খলিল, মজিদ, রিদওয়ান পদ্মজাকে অনেক ভয় পায়, কারণ পদ্মজা কখন কি করে বসে। আমির পদ্মজাকে আবারও বেঁধে ফেললো। এবার রিদওয়ান আসলো পদ্মজার কাছে। রিদওয়ান বলল, এই দিনটার জন্যই অপেক্ষা করেছিলাম। আমির কি ঠকানোটাই না ঠকালো তোমাকে। রিদওয়ান দাঁত বের করে হাসছে, যেন সে সুখের দিন আজ তার। আমি তোমাকে অনেক সংকেত দিয়েছিলাম, কিন্তু তা তোমার চোখে পড়ার আগে আমিরের চোখে পড়ে যেত, সেই কারণে তুমি এই অবধি আসতে পারোনি এতদিন। আমিরের কি কপাল, দুনিয়ার সব সুখ নিয়ে ও জন্মেছে। তোমাকে তো আমি পছন্দ করেছিলাম আগে, তোমাকে তো পাওয়ার কথা আমার, কিন্তু পেল আমির। আমির একজন নারী ব্যবসায়ী, নারী অত্যাচারী, খুনি, শয়তান। রিদওয়ান পদ্মজার দিকে তাকিয়ে মুচকি হাসছে। সে সব বলার জন্য এখানে এসেছে। পদ্মজাও আমির প্রতিদ্বন্দ্বী হলে তার যে আনন্দ হবে, সেই আনন্দ সে বোধহয় ব্যস্তেও নেই। আমির পাতাল ঘরে নেই। এই সুযোগে রিদওয়ান অসুস্থ শরীর নিয়েও কিন্তু পদ্মজার কাছে চলে আসে এসব কথা বলতে। সে এবার বলা শুরু করে, 200 বছর পুরনো এই পাতালঘর, আগে মন্দির ছিল, মন্দিরের নিচে পাতালঘর বানানো হয়েছিল। সেখানে সোনার মূর্তি ছিল, মূর্তির গায়ে ছিল হীরা পান্না। তখনকার আমলের রাজার দায়িত্বে ছিল এই পাতালঘর। তারপর সেটা কোনোভাবে হাওলাদার বাড়ির হয়ে যায়। সোনার মূর্তি নাই হয়ে যায়, তার খোঁজ কেউ জানে না। তখনের প্রজন্মের হাওলাদার বংশের একজন পুরুষ ছিলেন নারী আসক্ত। তিনি যখন বাড়ির পিছনে এমন একটা পাতাল ঘরের সন্ধান পেলেন, তিনি খুশিতে আত্মহারা হয়ে গেলেন, এবং তারপর থেকে মেয়েদেরকে ধরে এনে বর্ষণ করে খুন করা হতো। তাদের নিত্যদিনের অভ্যাস ছিল এমন। তারপর আস্তে আস্তে এই পাপ ছড়িয়ে পড়ে হাওলাদার বংশের সকল ছেলেদের মধ্যে। আস্তে আস্তে দর্শনের সাথে সাথে নারী বিক্রি শুরু হয় পতিতাবৃত্তি। আস্তে আস্তে দর্শনের সাথে সাথে নারী বিক্রি শুরু হয়, আর এভাবে ক্ষমতাশালীরা অর্থ নিয়ে নারী ভোগ করতে আসতো পাতাল ঘরে। এই পাপ মজিদ হাওলাদার অবধি একইভাবে চলে আসে। আমির হাওলাদার সেটাকে বিদেশ অবধি নিয়ে যায়, টাকার পাহাড় গড়ে তোলে। পাতাল ঘরকে গড়ে তোলে আধুনিক, বানায় আরো কয়েকটি ঘর, চারিদিকে নিরাপত্তা শক্ত করে। প্রতি বছরের শীতে এবং বর্ষাকালে কয়েকটি মেয়েকে ধরে এনে হাওলাদার বাড়ির পুরুষেরা নিজেদের পুরুষত্বের ক্ষমতা প্রমাণ করে। তারপর 14 দিন ধরে একটানা তাদের করা হয় নির্মম অত্যাচার। 14 দিনের মধ্যে অনেকে মারা যায়, আবার অনেকে বেঁচে থাকে। যারা বেঁচে থাকে তাদের কুপিয়ে হত্যা করা হয়। তারপর লাশের গায়ে পাথর বেঁধে ট্রলারে করে ডুবিয়ে দেওয়া হয় সব বড় বড় নদীতে। আর বছরে 4 বার নারী পাচার করা হয় বিদেশে। পুরো বছর জুড়ে খোঁজ চলে নারী শিকারের। এই পাপ হাওলাদার বাড়ির রক্তে মিশে গিয়েছে। বয়স 15 হতে বাড়ির ছেলেদের জড়িয়ে দেওয়া হয় এই চক্রের সাথে। এ যেন হাওলাদার বংশের রীতি। এই পাপ 200 বছর ধরে চলছে। হাওলাদার বাড়ির সুনাম সব জায়গায়। হিন্দুরা হাওলাদার বাড়ির পুরুষদের দেবতার সাথে তুলনা করে, আর মুসলিমরা ফেরেশতার সাথে। অথচ এদের রক্তেই শয়তানের বসবাস। পদ্মজা রিদওয়ানের কাছে এসব কথা শুনে তার পায়ের কাছ থেকে মাটি সরে যায়। রিদওয়ান সব বুঝতে পারে। সে আরো কিছু কথা বলতে চায়। সে বলে, এবার চলো 6 বছর পূর্বে ফিরে যাই, সেই ঝড়ের সন্ধ্যেতে যেদিন আমির আর তোমার প্রথম দেখা হয়েছিল। আমির বেশিরভাগ সময় ঢাকায় থাকে। সে শুধু বর্ষাকালে আর শীতকালে গ্রামে আসে। সে সময় বর্ষাকাল ছিল, মেয়ে জোগাড় হয়ে গেছে। সেই আনন্দে আমির আমার সাথে তাস খেলে। আমির আমাকে বলল, আমি যদি তাকে হারাতে পারি, আমি যা চাইবো সে আমাকে তাই দেবে।
আমি একটু আমিরের প্রশংসা করি। আমি শয়তান হলেও কথা দিয়ে কিন্তু কথা রাখার অভ্যাসটা ভালোই ছিল। সেদিন আমি আমিরের কাছে তোমাকে চাই। আমি তোমাকে প্রথম স্কুলে যেতে দেখেছিলাম। ওই দিন রাতে আমার আর ঘুম হয়নি। তবে আমাদের এই মেয়ে ব্যবসার কাজে আমরা হচ্ছে আমাদের আটপাড়ার মানে হচ্ছে অরন্দপুরের কোনো মেয়েকে আমরা নিয়ে আসি না। যদি আমরা অরন্দপুরের কোনো মেয়েকে নিয়ে আসি তাহলে আটপাড়ার মাতব্বর তিনি, বড় চাচা, তার দুর্নাম হবে। সেই কারণেই হচ্ছে আমরা কোনো মেয়েকে তুলে আনি না। আমি আব্বাকেও বলেছিলাম তোমাকে এনে দিতে, কিন্তু তিনি এনে দিলেন না। তারপর আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তোমার মা নাকি রাজি হবেন না। কারণ তিনি তোমাকে অনেক পড়াবে। দূর দূরান্ত থেকে বনেদি ঘরের ছেলেরাও নাকি এসেছে বিয়ের জন্য, তাও তিনি বিয়ে দিতে রাজি হননি। কিন্তু আমার তো তোমাকেই লাগবে। তোমার রূপ এমনই যে সারা জীবন ভোগ করলেও পাংশে লাগবে না। আমার এই বাড়ি এবং পাতাল ঘরের প্রতি অনেক লোভ আছে, কিন্তু তারপরও আমি আমেরিকাতে কাছে শুধুমাত্র তোমাকেই চেয়েছি। এবার ভাবো আমি তোমাকে কতটা পছন্দ করেছি। কিন্তু আমির সেদিন তোমাকে আমার জন্য আনতে গিয়েছিল, কিন্তু সে নিজেই তোমাকে পছন্দ করে ফেললো। আমির কথা দিয়েছিল এশার আজানের আগে আমার কাছে তোমাকে পৌঁছে দেবে, কিন্তু সে এই প্রথম কথা রাখেনি। তারপর তোমাদের বাড়িতে যা বেজার হলো সেগুলো তো তুমি জানোই। পরে আমি অন্দরমহলে যাই, গিয়ে শুনি বড় চাচাকে আমির হুমকি দিয়ে বলছে সে তোমাকে বিয়ে করতে চায়। তোমাকে যদি সে বিয়ে করতে না পারে তাহলে আমি তার পেশা ছাড়বে। চাচা আমিরকে অসন্তুষ্ট রাখতে চান না, তাই কথা দিলেন তোমার সাথে বিয়ে হবে যেভাবেই হোক। আমিরের সাথে আমার তর্ক হয়, আমাকে তখনই আদেশ দেওয়া হয় সৈয়দকে খুন করতে হবে। সেদিনে আমি আমিরের দেওয়া আদেশও শুনিনি, কিন্তু বড় চাচা আমাকে বলল পদ্মজা সমাজের কাছে আমিরের বউ হলেও ঘরে তোরও বউ হবে। আমি তার ব্যবস্থা করব, আমিরের সাথে কথা বলবো। আমাকে আশা দেওয়া হলো, তাই আমি সৈয়দকে সরিয়ে দিই। কিন্তু অবাক কাণ্ড কি জানো, তোমার মাও সেদিন সেখানে উপস্থিত ছিলেন। মহিলা এত ভয়ঙ্কর আগে বুঝিনি। হেমলতা একজন মেয়ে মানুষ হয়ে কিরকম ভাবে যে নেশাগ্রস্ত দুটি মানুষকে জবাই করেছে তুমি ভাবতেও পারবে না। রিদওয়ান পদ্মজার দিকে তাকালো, কিন্তু পদ্মজার কোনো ভাবান্তর হলো না। সে জানে এই ঘটনা চিত্রে পড়েছে। তারপর সালিশে তোমাদের বিয়ের কথা হয় আর তোমার আম্মাও রাজি হয়ে যায়। তোমাদের বিয়ের 2 দিন আগে ঢাকা চালান করা হয় অনেক মেয়েকে। তার মধ্যে মৃত মেয়েদেরকে ফেলে দেওয়া হয় নদীতে। তার মধ্যে একটি মেয়ে থেকে যায়। ওই মেয়েটিকে অনেক দূর থেকে আনা হয়েছিল, সে কারণে আমরা তাকে মাদিনী নদীতে ফেলে দিই। যেদিন রাতে তোমাদের গায়ে হলুদ ছিল সেদিন রাতে হচ্ছে আমরা তাকে ফেলে দিই। আর ওই দিন তোমাদের নৌকাটাও ছিল, মোড়লবাড়ির নৌকাটা। তারপরের কাহিনী পদ্মজা জানে, তারা মেয়েটিকে পেয়েছিল। তারপর পদ্মজা হানিফের কথা জিজ্ঞাসা করলো। রিদওয়ান বলল ওই শালা আমাদের সাথেরই লোক ছিল। সে পরবর্তীতে বেইমানি করা শুরু করেছিল, অনেক টাকা পয়সা চেয়েছিল এবং আধিপত্য চেয়েছিল, যার কারণে আমি তাকে খুন করে ফেলি। তারপর পদ্মজা প্রান্তর বাবার কথা জিজ্ঞাসা করলো এবং আব্দুল ভাইয়ের কথা জিজ্ঞাসা করলো। তারপর রিদওয়ান বলল তুমি এদের কথাও জানতে চাও? ঠিক আছে বলছি। দুজনই সব জেনে ফেলার কারণে মরেছে। প্রান্তর বাপ আমিরের হাতে, আব্দুল আমার হাতে। রিদওয়ান একে একে উপন্যাসের প্রথম থেকে শেষ পর্যন্ত সকল জট খুলে দেয়। সকল কিছু পরিষ্কার হয়ে যায় পদ্মজার কাছে। পদ্মজা ভাবে হানিফকে খুন করতে গিয়ে আমার মা খালি হাতে ফিরে এসেছিল। তারপর হানিফের লাশ পাওয়া গেল। তারপর প্রান্তর বাপ খুন হয়। প্রান্ত মুন্না থেকে প্রান্ত হয়ে ওঠে, আমাদের ভাই হয়ে ওঠে। আর আমির আমাকে স্বীকার করতে এসে আমার প্রেমে পড়ে আমাদের বিয়ে হয়। বিয়ের আগের দিন রাতে নদীতে লাশ পাওয়া যায়। তারপর অবশ্যই আমাদের বিয়ে হয়। সবকিছু এক সুতোয় গাঁথা। এই কেমন যোগসূত্র? পদ্মজার মাথা ভনভন করতে থাকে। তারপর রিদওয়ান বলল বিয়ের দিন রাতে বড় চাচার কথায় ভরসা রেখে তোমাকে ছুঁয়েছিলাম, ভেবেছিলাম আমির কিছু বলবে না, কিন্তু হলো কি, সে তো তোমার রূপে একেবারে কুপকাত। আমির সকল কিছু সাজানো গোছানো ভাবে চলছিল, পাহারা বাড়িয়ে দিয়েছিল। আমির অনেক চিন্তায় পড়ে গিয়েছিল। তোমার উপর নজর রাখার জন্য রেখে দেওয়া হয় লতিফাকে, যেন তুমি আমিরের অন্ধকার জগতে পা দিতে না পারো এবং কোনো কিছুই তুমি ধরতে না পারো। এইগুলো তো তুমি সবকিছু জানোই। তারপর আমির মাঝখানে পরিকল্পনা করেছিল তোমার আমার গলাটা আলাদা করে দিতে। আমির কোনো ঝুঁকি নিতে চায়নি তোমার ব্যাপারে। তোমার মা অনেক বেশি চালাক চতুর ছিল, যার কারণে আমির তাকে মেরে ফেলতে চেয়েছিল। কয়েকবার মারার জন্য গিয়েছিল, কিন্তু মারতে পারেনি। আমিরের কথায় আমি তোমার মাকে মারতেও যাই, কিন্তু আমি শুনি তোমার আম্মু তোমার আব্বার সাথে কথা বলতেছে। সে বলছে তার এমন এক রোগ হয়েছে সে মরে যাবে, সব ভুলে যাবে। এই ঘটনা শোনার পর আমি চলে আসি। তারপর আমি তার পরিকল্পনা বাদ দিল। কয়দিন পর যেহেতু তোমাকে ঢাকা নিয়ে যাবে এবং তোমার মা মরে যাবে, সে তো আর মারার কি দরকার। তবে তোমার মা যদি না মরতো তাহলে আমিরই তাকে খুন করে ফেলতো। এই হলো তোমার সোহাগের স্বামী। রিদওয়ানের ঠোঁটে তিরস্কারের হাসি। কি যে আনন্দ হচ্ছে তার, কিন্তু পদ্মজার কি যে রাগ হচ্ছে, কত কষ্ট হচ্ছে সে শুধু পদ্মজায় জানে। আমিরের প্রতি রাগ ঘৃণা নিঃশেষের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে। রিদওয়ান পদ্মজাকে বলে আরে থামো থামো, আরো অনেক কিছু বলার আছে। তোমার যেদিন মেট্রিক পরীক্ষার ফলাফল দিল সেদিন তোমার আম্মা প্রথম এই বাড়িতে এসেছিলেন। তিনি অনেক বিচক্ষণ বুদ্ধিমতী। তার মস্তিষ্ক নাড়া দিয়ে গেল এখানে কোনো রহস্য চলছে। তিনি পুরো বাড়ি রহস্য করে হাঁটলেন। তিনি জঙ্গলেও চলে গেলেন। আমি রুম্পা ভাবির ঘরের সামনে পাহারা ছিলাম। উনি আমাকেও দেখেছিলেন এবং আমাকে চিনতে পেরে গিয়েছিলেন ওই দিন যে আমি খুন করেছিলাম সেটা।
তারপর শেষ রাতে আমি ছাদে ছিলাম। আচমকা দেখি তোমার আম্মা জঙ্গলের ভিতর ঢুকছে। তারপর আমিরও তার পিছু, পিছু একটা ছুরি নিয়ে ঢুকেছিল। যখনই তোমার আম্মা সবকিছু জানতে পারবে তখনই তাকে খুন করে ফেলা হবে। কিন্তু তোমার আম্মুর ভাগ্য ভালো। সে পুরো জঙ্গল ঘুরেও কোনো কিছু টের পায়নি। এখানেই কিন্তু শেষ নয়। তোমরা যখন ঢাকা ছিলে তখনও ২ বার তোমার আম্মু লুকিয়ে এই বাড়িতে এসেছিল। ২ বারই হাবলু ওনার পিছু নিয়েছে। আমি আমিরকে চিঠি লিখি। তখন আমির জানালো আরেকবার তোমার আম্মা যদি এখানে আসে তাহলে সঙ্গে, সঙ্গে তাকে যেন মৃত্যু উপহার দিয়ে দেই। কিন্তু তিনি আর আসেননি। তিনি কোনো কিছু না পেয়ে ভেবেছিলেন এখানে কোনো কিছু নেই। এ বাড়িতে গোপন কিছু নেই, নয়তো অসুস্থ হয়ে পড়েছিলেন। এই কারণে তিনি আর আসেননি। ২ বার মেয়ের জামাইয়ের হাত থেকে খুন হতে গিয়েও খুন হয়নি। ২ বার হাবলুর মতো জাত খুনের হাতে খুন হতে গিয়েও খুন হয়নি। উনার মৃত্যুটাই লেখা ছিল রোগে। দেখলে তো তোমার মা তোমার কতটা প্রিয়। তবুও কিন্তু আমির নিজের স্বার্থ দেখেছে। তোমার মাকে খুন করতে চেয়েছে। এমন মানুষকে তুমি ভালোবেসেছো? রাগ হচ্ছে না ভেবে? পদজা নির্বাক বা খাড়া। তার ভেতরে বিন্দুমাত্র ভালোবাসার অনুমতি যেন নেই। আমি তোমার মায়ের মৃত্যুবার্ষিকী আর তোমার বোনের বিয়ের জন্য এখানে আসেনি। তুমি ভেবেছো সব কাজকর্ম ফেলে শুধু তোমার মন রাখতে এখানে এসেছে, এটা মিথ্যা। ও এখানে এসেছে বিপদে পড়ে। কুয়েত থেকে বড় অঙ্কের টাকা অগ্রিম নিয়েছে ৬ মাস আগে। বিনিময়ে ৩০টা মেয়ে দিতে হবে। মেয়েগুলোর গায়ে একটুও দাগ থাকতে পারবে না। মেয়ে দেওয়ার কথা ছিল ১ মাসের আগেই। কিন্তু সে অনেক চেষ্টা করেও পায়নি। এইবার যেন সব উলটপালট হয়ে গিয়েছে। আমিরের উপর অনেক চাপ আসতে শুরু করে। ও টাকাগুলো খরচ করে ফেলেছে। কিন্তু টাকাগুলো দিয়ে কি করেছে সেটা আমরা জানি না। তবে ১ মাসের মধ্যে ৩০টা মেয়ে দিতে না পারলে আমাদের সম্পর্কে সব প্রমাণ বাংলাদেশ পুলিশ ঐক্যতে পাঠাবে। যেভাবেই হোক আমাদেরকে ধ্বংস করবে। ওরা খুব ক্ষমতাশালী। তাই আমি এখানে এসেছি। ১ মাস শেষ হওয়ার আর ১২ দিন বাকি। মেয়ে পাচার করতে হবে ৮ দিন পরেই। মেয়ে জোগাড় হয়েছে ৯ জন। যেভাবেই হোক আরও ২১টা মেয়ে লাগবেই। পদ্মজা তীক্ষ্ণ স্বরে বলল, ধ্বংসের লক্ষণ শুরু হয়েছে। ২০০ বছর চলেছে, আর কত চলবে? তারপর রিদওয়ান বলল, কিন্তু আমরা সেটা হতে দেব না। আমি তো দেবই না। তারপর পদ্মজা বলল, যে মেয়েগুলোকে মেরেছেন তাদের না মেরে পাচার করে দিতেই তো পারতেন। তারপর রিদওয়ান বলতে শুরু করলো, মেয়েগুলোকে বিভৎসভাবে দংশনের কারণে এদের অনেক ক্ষতি হয়ে গেছে। যার কারণে মেয়েগুলোর শরীরে বিভিন্ন দাগ বসে গেছে। এদেরকে আর পাঠানো যাবে না। মেয়ের এভাবে অভাব পড়ে যাবে সেটা তো আর আমরা বুঝিনি। ৫ বছর ধরে টুকরো করে ফেলা হয় নদীতে। আগে কিন্তু গোটা মেয়েগুলোকেই ফালানো হতো নদীতে। কিন্তু এটা হচ্ছে আমিরের বুদ্ধি, যাতে কোনো মানুষের চোখে না পড়ে আর পুলিশও শনাক্ত করতে না পারে। পুলিশরাও এখন চালাক হয়ে গেছে। পদ্মজা বলল, আমি মেয়ে পাচার করতে দেব না। কি করবে? পদ্মজা নিশ্চুপ, কিছুই পারবে না। আমি তোমাকে ছেড়ে দিলেও আমরা তোমাকে ছাড়বো না। কি ভেবেছিলে আমি তোমাকে খুব ভালোবাসি? যেদিন তুমি রুম্পার ঘরে রাতে ছিলে সেদিন তোমার খেয়াল রাখার জন্য সে থাকেনি। তোমার উপর নজর রাখার জন্য সে রাতে থেকেছে। কখন রুম্পা তোমাকে কোনো কিছু বলে দেয় সেই ভয়ে। তারপর আমির পরিকল্পনা করে বাবলুকে পাঠায়। সে রুম্পাকে খুন করবে। কিন্তু আমির ভাইয়া তার বউকে নিয়ে পালাইলো। কিন্তু আলমগীর কিন্তু বাবলুর সাথে পারত না। হাবলুর ভাই বাবলু দুজনেই বংশগত জাত খুনি। শুধুমাত্র তুমি এসে বাগড়া দিলে। যার কারণে বাবলুকে তুমি খুন করে ফেললে। আর ওইদিকে আলমগীরও পালিয়ে যেতে পারলো। কি আশ্চর্য, একদম মায়ের রূপ পেয়েছো। পুরোটা দৃশ্য কিন্তু আমি দেখেছি। ও জঙ্গলে ছিল। তুমি পুনাকে নিয়ে অন্দরমহলে চলে যাও। আর তখন লাশ সরিয়ে দেওয়া হয়। আমিরের কিন্তু জ্বর হয়েছিল মেয়ে জোগাড়ের চিন্তায়। আমির রানীকে খোঁজার নাম করে এখানে এসে পরিকল্পনা করে তোমাকে ভয় দেখানোর, যাতে তুমি ঢাকা চলে যাও। তারপর তোমার গায়ে হাত তুলতে বলেছিল যেন তুমি ভয় পাও। তারপর তোমাকে রক্ত দেখাতে বলেছিল। ওর বিশ্বাস ছিল স্বামীর জানের মায়ায় হলেও ছেড়ে দিবে এই গ্রাম। কিন্তু তুমি তো মুখের উপর না বলে দিলে। এসব ভালোবাসার কথা বাদ দাও। আমি তোমাকে ভালোবাসে না, ও সব নাটক। ও তোমার রূপকেই ভালোবেসেছে। এখনো যে রূপের শরীর তোমার, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। সেখানে তো হালালভাবে ভোগ করার সনদ পেয়েছে। তোমাকে একটা কথা বলি পদ্মজা, সব মেনে নাও, নয়তো মরতে হবে। আমি তোমাকে না মারলেও আমি বড় চাচা আব্বা আমি তোমাকে ছেড়ে দেব না। পদ্মজা বলল, তিনি কেন আমাকে মারবেন না? তিনি তো আমাকে ভালোবাসেন না। রিদওয়ান বলল, ভালো না বাসলেও টাকার প্রতি তার যেমন টান তেমন সুন্দরের প্রতি ওর টান আছে। তারপর পদ্মজা বলল, আপনারা কি পান এসব করে? রিদওয়ান বলল, অর্থ পাই, শান্তি পাই। মেয়েদের কষ্ট দিয়ে কিসের শান্তি? হাওলাদার বংশে ভালো ছেলে নেই, সবই খারাপ। যারা ভালো হয়েছে তারা মরেছে। তবে জাফর ভাই আলমগীর এরা তো ভালো। এদের অনেক পিটিয়েও বড় চাচা আব্বা এই পথে আনতে পারেনি। জাফর ভাই এই সম্পর্কে কিছুই জানে না। সে একটু বোকা ধরনের। মুরগির রক্ত দেখলেও সে অজ্ঞান হয়ে যায়। আর আলমগীরকে অনেক পিটিয়ে বাধ্য করে এই কাজে আনা হয়েছে। আব্বার প্রথম ছেলে ছিল বলে তাকে মারেনি, রাজধানীতে পাঠিয়ে দেয় পড়ার জন্য। তারপর বিয়ে করে বাইরের দেশে পাঠিয়ে দেয়। জাফর তার বউ বাচ্চা নিয়ে কিন্তু বিদেশেই থাকে। আর আমির তো ছোট থেকেই তেজি। বড় চাচার কাছে আমির হচ্ছে সোনার টুকরা। আমির রিদওয়ান জীবনে কিছু পাইনি। মা জন্ম দিয়ে মারা গেল। বাপের অবৈধ সন্তান আমি। ছোট থেকে আমি অত্যাচারিত। আজও আমির আমার উপর অত্যাচার করে। অনেক দুর্বল ছিলাম। পানিতে চুবিয়ে রেখেছে। শীতের রাতে উলঙ্গ করে বেঁধে রেখেছে, পিটিয়েছে।
আমির মানুষকে আঘাত করতে পছন্দ করে। পদ্মজা শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলল, কি বলছেন? তাহলে উনি আপনার কাহিনী আমাকে শুনিয়েছিলেন ওই দিন ট্রেনে? পদ্মজা কান্না করছে আর ভাবছে পিছনে 100 বছর মিথ্যের জাল দিয়ে পেঁচানো, কিছু সত্য নয়, সব মিথ্যে, সব। তারপর পদ্মজা ক্লান্ত কণ্ঠে জানতে চাইল, ঢাকার অফিস আর গোডাউন আমি তো অনেকবার গিয়েছি, সেখানে পণ্য দেখেছি, মেনু দেখেছি, কিছু তো মিথ্যে মনে হয়নি। রিদওয়ান বলল, আমিরের সত্যি পণ্যের ইম্পোর্ট ব্যবসা আছে, ও কাঁচা কাজ করে না। তারপর পদ্মজা বলল, আমার মেয়ে, আমার নিষ্পাপ 3 মাসের মেয়েকে কে খুন করেছে? রিদওয়ান বলল, ভাবলু করেছে। তারপর শফিক নামের একজন লোক আসে, সে অনেকগুলো ইনফরমেশন দেয় রিদওয়ানকে। তারপর পদ্মজাকে দেখে সে উন্মুক্ত হয়ে পড়ে, সে পদ্মজার উপর ঝাঁপিয়ে পড়ে। পদ্মজা ভাবছে শেষে কি আমার ইজ্জতটাও হাত পড়বে। পদ্মজার চিৎকার শুনে আমির রুমে প্রবেশ করে। শফিক কিছু বুঝে ওঠার পূর্বে আমির ছুরি দিয়ে শফিকের গলার রগ কেটে ফেলে। আমিরের বিশ্রী গালাগাজে পদ্মজা ভীত হয়ে পড়ে, রক্তের সারা ঘর রক্তপরী হয়ে উঠেছে। পদ্মজার শরীর কাঁপতে থাকে। সে কখনো আমিরকে খুন করতে দেখেনি, আজই প্রথম দেখেছে। কি নির্মম তার খুন করার ধরন, কি হিংস্রতার চাহনি। দরজার বাইরে এসে দাঁড়ালো মজিদ, খলিল, রাফেদ আর বেদ। পদ্মজা গড়গড় করে বমি করে। সে এমন মানুষের সাথে সে কিছুতেই পারবে না। ভালোবাসার রাগ, ঘৃণা, কোত কিছু নেই, সে শুধু ভয় পাচ্ছে। আমির যখন অন্তর্মহলে গিয়েছিল, ফরিনা বেগম লতিফার কাছে তার জামা কাপড় এবং ওষুধপত্র দিয়েছিল পদ্মজার জন্য। শফিককে খুন করতে দেখে পদ্মজা অনেক ভয় পেয়ে বমি করেছিল এবং গায়ে তার রক্ত লেগেছে। তাই বারবার করে আমির তাকে বলে জামা কাপড় পাল্টে নিয়ে খাওয়া দাওয়া করতে, কিন্তু পদ্মজা তার কিছুতেই কথা শোনে না। পদ্মজা একটার পর একটা কথা শুনিয়ে যাচ্ছে আমিরকে, বলছে মেয়ের অভাব পড়লে তুমি তো আমার বোনদের দিকেও নজর দেবে, তুমি আমার মাকেও খুন করতে চেয়েছিলে, তুমি আমার এই রূপের জন্যই আমাকে বিয়ে করেছিলে, না হয়তো তোমাদের বাড়ির রক্ষিতাও আমাকে করতে না। পদ্মজা বেশি বাড়াবাড়ি করায় আমির আবারও তাকে হ্যান্ডকাপ লাগিয়ে বসিয়ে রাখলো এক কোণে। আর আমির রাফেদকে নিয়ে বেরিয়ে পড়লো মেয়ে খোঁজার জন্য। এদিকে মৃদুল আর পূর্ণা একসাথে রায়পুর যাবে মেলা দেখতে। পূর্ণা আসে এবং সাইকেলে ওঠে। তারা দুজনে অনেক গল্প সল্প করতে করতে মেলায় গিয়ে পৌঁছে। মৃদুল পূর্ণাকে অনেক কিছু কিনে দেয়, চুড়ি, নূপুর, তারপর অনেক কিছু থাকে, হচ্ছে যা যা চায় সবকিছুই হচ্ছে সে কিনে দেয়, লিপস্টিক, সকল কিছু। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায়। পূর্ণা এবার ভয়ে তার গলা শুকিয়ে যায়। সে বাড়ি যাওয়ার জন্য বাহানা শুরু করে। মৃদুলের এখানে এক পরিচিত ভাইয়ের সাথে দেখা হয়েছিল। সে পূর্ণাকে দেখে বলল, এটা তোমার বউ নাকি? তারপর মৃদুল বলল, হ্যাঁ আমার বউ, মাস কয়েক হলো বিয়ে করলাম। কিন্তু এখনো মৃদুল আর পূর্ণার বিয়ে হয়নি। কিন্তু সে পূর্ণাকে এতটাই ভালোবাসে যে তাকে বউ পরিচয় দিল। পূর্ণা শুনে অনেক খুশি হলো। তারপর সে জিজ্ঞাসা করলো, তুমি আমাকে বউ পরিচয় দিলে কেন? তারপর মৃদুল বলল, এত সন্ধ্যাবেলা তুমি আমার সাথে এত দূর আইছো, এখন আমি যদি তোমাকে বউ না বলি তাহলে সে খারাপ ভাববে। এদিকে আমি ট্রলারের ছাদে বসে সিগারেট ফুঁকছে। ট্রলারের ভিতর একটা মেয়েও আছে। সে মেয়েটাকে সামলাতে পারছে না। রাফেদ বলল আমিরকে। তারপর আমির বলল, ওকে তুমি চুলের মুঠি ধরে টানো, তারপর বাপ মা তুলে গালিগালি করো, দেখবে সে চুপ হয়ে যাবে। নদীর পাড়ে দাঁড়িয়েছিল পূর্ণা আর মৃদুল গিয়েছে সাইকেল আনতে। তারা অন্য একটা দোকানে সাইকেল রেখে আসছিল। এদিকে আমিরের সাথে আরেকজন ছিল মন্ত নামের। সে পূর্ণাকে দেখে না চিনতে পেরে তাকে নিয়ে আসতে গিয়েছিল। অনেকক্ষণ হলো কিন্তু তখনও মৃদুল আসছে না। পূর্ণা বিরক্ত হয়ে নিকাব খুললো। আমির দূর থেকে পূর্ণাকে দেখে চিনে গিয়েছে। এদিকে রাফেদ আর মন্ত পূর্ণার একদম কাছাকাছি চলে গিয়েছে। আমির তাৎক্ষণিক কি করবে বুঝে উঠতে পারলো না, কিন্তু রাফেদ মন্তকে আটকাতে তো হবেই। আমির ছাদ থেকে জোরে চেঁচিয়ে ডাকলো, রাফেদ। এখানে প্রথমে আমিরকে দেখতে পেয়ে পূর্ণা অনেক ভয় পেল। তারপর মৃদুল সব সামনে নিল আর আমিরও খুব হাসলো। সে তাদের ভালোবাসা দেখে খুব খুশি হলো। পূর্ণা মনে মনে অনেক লজ্জা পাচ্ছে এবং ভয়ও পাচ্ছে। আমির ভাইয়া যেহেতু জেনে গেছে, এবার পদ্মজাও জানবে, তারপর একে একে সবাই জেনে যাবে। আমির হাসি খুশি ভাবে তাদের সাথে অনেক সুন্দর সময় কাটালো। তারপর আমির, মৃদুল, পূর্ণা তিনজনে একসাথে মেলায় প্রবেশ করে। পূর্ণার শাড়ি বেশ পছন্দ। আমির শাড়ি কিনে দিল, অনেক কিছু কিনে দিল পূর্ণাকে। তারপর পদ্মজার জন্য সে একটা কালো রঙের শাড়ি কিনলো। পদ্মজার ভীষণ পছন্দ কালো রং। পশা চিমচাম আদরের শরীরে যখন কালো রঙের শাড়ি লিপটে থাকে, কি অপূর্বই না দেখায়। পদ্মজার কথা মনে করে আমির মুচকি হেসে শাড়িটা কিনে নিল। পূর্ণা আজকে খুশিতে আটখানা, এত কিছু পেয়েছে আজ। মৃদুল, আমির, পূর্ণা একসাথে একই ট্রলারে করে বাড়িতে যাচ্ছে। আমির মনে মনে ভাবছে, মৃদুল পূর্ণার ব্যাপারটা অদ্ভুত শান্তি এনেছে তার বুকে। কত সুন্দর তাদের জীবন, কোনো জটিলতা নেই, কোনো দূরত্ব নেই। কথায় কথায় পূর্ণা বলে, আমি কাল বাড়িতে যাব পদ্মজাকে দেখতে। এদিকে আমিরের খুব চিন্তা হচ্ছে। পদ্মজাকে সে হাত পা খুলে দিয়ে তারপর এখানে এসেছে। না জানি পদ্মজা ওইখানে কি করে বসে, মেয়েগুলোকে না জানি পালাতে সাহায্য করে। তাই হলো, পদ্মজা একটি মেয়ের প্রথমে হাত খুলে দিল, তারপর বাকি মেয়েগুলোকেও খুলে দিল। এভাবে সে মেয়েগুলোকে পালাতে সাহায্য করবে বলে আস্তে আস্তে বেরিয়ে আসে। কিন্তু শেষ পর্যন্ত সে মেয়েগুলোকে উদ্ধার করতে পারে না। আমির চলে আসে।
পদজা মেয়েগুলোকে নিয়ে একদম শেষ দরজায় এসে দাঁড়িয়েছিল। তারা 20-30 মিনিট ধরে অপেক্ষা করছিল। তারা সবাই মিলে প্ল্যান করলো যে যখনই দরজাটা খুলবে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়বে। তাই হলো। বাইরে এসে দেখে খলিল মজিদ দাঁড়িয়ে আছে, তাদের কাছে চাবি নেই। আমির খলিলের হাতে চাবি দিয়ে বলে দরজা খোলো। দরজা খুলতেই মেয়েগুলো ঝাঁপিয়ে পড়লো, কিন্তু এত কিছু করেও সে মেয়েগুলোকে রক্ষা করতে পারলো না। এবার রাগে আমির পদজার দিকে তেড়ে আসে, শাড়িটি দিয়ে পদজার গলা পেঁচিয়ে জোরে টেনে ধরে। তারপর কিরমির করে বলে, ছলনাময়ী। পদ্মজার নিঃশ্বাস আটকে যায়, মৃত্যু তার খুব কাছে। পদ্মজা কোনোভাবে কালিমা পড়লো, ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ হয়। আমিরের কানে শব্দটি আসতেই তার হাত দুটি কেঁপে ওঠে। ছেড়ে দেয় পদ্মজার গলা। পদ্মজা লুটিয়ে পড়ে মেঝেতে। পদ্মজা হাঁপড়ের মতো বুক উঠানামা করছে, কষ্টে পুরো শরীর মুচড়ে যাচ্ছে, গলা নীল হয়ে গেছে। আমির এক জায়গায় বসে আছে। পদ্মজা বলছে, এই শক্তি আর মেধা ভালো কাজে লাগালে এর চেয়েও বড় রাজত্ব পেতেন, বেহেস্ত পেতেন, পরিবার পেতেন। তারপর মজিদ আমিরকে উদ্দেশ্য করে বললেন, বাবু এদিকে আয়। আমির মজিদ একসাথে চোপায় এসে বসে। মজিদ বললেন, 2 দিন পর শুক্রবার, মনে আছে তো? আমির মনে করার চেষ্টা করলো। শীতে তারা শীতবস্ত্র বিতরণ করে এই দিনে। কত কত গ্রাম থেকে মানুষ আসে। দুনিয়ার লোক দেখানো পাপ পুণ্যের হিসাবের খাতায় হাওলাদার বাড়ির নাম পুণ্যের খাতায় সবার উপরে। দেখিস পদ্মজা যেন কোনো ভেজাল না করে। আমির বলল, কিছু করবে না, আমি দ্বিতীয়বার আর ভুল করব না। আমির রোমে এসে পদ্মজাকে জড়িয়ে ধরলো, কিন্তু পদ্মজা তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। পদ্মজা বলল, আপনার ছোঁয়া আমার সবচাইতে অপবিত্র এবং নোংরা। পদ্মজা মনে মনে হেমলতাকে বলছে, তোমার মেয়ে এত খারাপ কি করে হলো? যে ব্যক্তি হাজার হাজার মেয়ে জীবন নষ্ট করেছে সেই মানুষটাকে আমি এখনো ভালোবাসি। আমি পাপীকে ভালোবেসে পাপ করেছি, ক্ষমা করে দিও আমাকে মা। পদ্মজা কান্না করতে করতে বলল, যেদিন আপনার মনে হবে আপনার দ্বারা আর কোনো ক্ষতি হবে না, পাপ হবে না, সেদিন আমাকে পদ্মবতী ডেকে জড়িয়ে ধরবেন। আমির নিশ্চুপ রইল। আমির বলছে, আমি পৃথিবীতে 3টা মানুষকে ভালোবেসেছি, তার থেকে 2টো মানুষই তার পাপের জন্য তার থেকে দূরে সরে গিয়েছে, আরেকজন চলে যাওয়ার পথে। পদ্মজা কাঁদতে কাঁদতে বলল, আমার মা নেই, বাবা নেই, আমার স্বপ্ন আশা সবকিছুই তো আপনি ছিলেন। আপনাকে নিয়ে আমি বৃদ্ধ হতে চেয়েছি, সে আপনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন। পদ্মজা বলছে, আমি হাসরের ময়দানে কিভাবে মুখ দেখাবো? আপনার বউ হয়ে আমি আজকে কলঙ্কিত। শুধু বেহেশতে দুজনের একসাথে রাজপ্রাসাদে থাকা যে স্বপ্নটা ছিল আমার, সেটা কখনো পূরণ হবে না। আমির পদ্মজার 2 হাত মুঠোয় নিয়ে চুমু দিল, তারপর বলল, শেষবার ছুঁয়েছি, আর ছুবো না, শপথ করছি আর ছুবো না। তারপর ছুটে চলে যায়, বেরিয়ে যায় অন্য ঘরে। পদ্মজার দম বন্ধ হয়ে আসে। পদ্মজা হাও মাও করে কান্না করতে করতে বলে, আল্লাহ, আমার কি ভালোবাসার কমতি ছিল? কেন এমন জীবন দিলে আমায়? আমি এখন কি করব? মৃত্যু দাও আমাকে। আমির বলেছিল, পদ্মজা, আমি তোমার হাতে খুন হতে পারবো, আমি তোমাকে ঠিক এতটাই ভালোবাসি। বর্তমান আসলো। পদ্মজা কান্না দেখে ফাহিমাও কাঁদছে। আমির হাওলাদারের একটা সুন্দর জীবন হতে পারতো, আফসোসের স্বরে বলল ফাহিমা। ফাহিমা বলছে, একজন খুন হতে চেয়েছে, আরেকজন খুন করে মুক্তি দিয়েছে। এবার পদ্মজা ফিক করে হেসে বলল, পুলিশ হয়ে ক্রাইম কিলারের জন্য আপনি কাঁদছেন? তুষার অনেক ভেঙে পড়েছে। সে দীর্ঘশ্বাস নিল। তারপর বলল, কঠিন মনের মানুষ আমি, তারপরও আজ আমি ভেঙে পড়লাম তোমাদের ভালোবাসার কাহিনী শুনে। তুষার বলল, আমির হাওলাদার নিশ্চয়ই চেষ্টা করেছিলেন এই জগৎ থেকে বের হতে, কিন্তু পারেননি। তিনি আষ্টে পৃষ্ঠে পাপের রাজ্যে জড়িয়ে গিয়েছিলেন, কিন্তু ভালোবাসার কোনো আদালত থাকলে সেই আদালতে আমির হাওলাদারের সব খুন মাফ হয়ে যেত। পদ্মজা ঠোঁট কামড়ে হাসছে। তারা এটুকুতেই কেঁদে অস্থির, কিন্তু এখনো তো অনেক কান্না বাকি, অনেক কাহিনী বাকি। আমি পদ্মজা উপন্যাস পর্ব 61 থেকে 70 এক্সপ্লেন এই পর্যন্তই। পরবর্তী পর্বগুলোর এক্সপ্লেন শোনার জন্য অবশ্যই আমার পাশেই থাকুন। ধন্যবাদ।